শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। 2020-21 শিক্ষাবর্ষে রংপুর সরকারি সিটি কলেজে ভর্তিকৃত শিক্ষার্থী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শাহ মোহাম্মদ ইকবাল, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, রংপুর সরকারি সিটি কলেজ রংপুর। আমি তোমাদেরকে পদার্থবিজ্ঞান বিষয়ে পড়াবো। তার আগে একটি কথা তোমাদেরকে বলে নিই, সেটা হলো আমরা এই মহামারীর সময় নিশ্চয়ই সবাই বাসায় অবস্থান করতেছি। নিজে সাবধান থাকি, নিজের পরিবারকে সাবধান রাখি এবং সঙ্গে সঙ্গে আমাদের যে লেখাপড়া গুরু দায়িত্ব আমাদের উপর আছে, সেই লেখাপড়াগুলো যেন সঠিকভাবে আমরা করতে পারি, সেই নিরিখেই অনলাইন ক্লাসের এই প্রচেষ্টা চলছে। আমরা সারা দেশব্যাপী বিভিন্ন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনলাইনের মাধ্যমে ক্লাস চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতা বজায় রেখে রংপুর সরকারি সিটি কলেজ কর্তৃক এই অনলাইন ক্লাসের ব্যবস্থা, আমরা তোমাদেরকে এই অনলাইন ক্লাসে আমি আমার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই এই আমাদের কলেজে ভর্তি হওয়ার পর বাসায় বসে সময়টা নষ্ট করবা, এইটা তোমাদের কাছে আমার আহ্বান। তোমরা সময়টাকে প্রপার ইউজ করবা এবং তোমাদের অধ্যাপনাগুলো সঠিকভাবে চালিয়ে যাবে। লেখাপড়া যেন কোনো ঘাটতি না হয়, এই সময়টাকে তোমরা কাজে লাগাবা এবং অদূর ভবিষ্যতে যখন তোমাদের এই আশা করি খুব শীঘ্রই যখন আমাদের এই মহামারী চলে যাবে, তখন তোমাদের ক্লাসে আমরা পাঠদান করবো এবং আমাদের যে লেখাপড়ার ধারাবাহিকতা তা পুনরায় চলে আসবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ে প্রথম পত্রে একটা অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে গুরুত্বপূর্ণ অধ্যায়টার নাম হলো গতিবিদ্যা। অর্থাৎ এই অধ্যায়ে আমরা গতি সংক্রান্ত যাবতীয় আলোচনাগুলো করে থাকবো। এটা আমি হাঁটতেছি, এটা আমার একটা গতি আসতেছে, এই গতিটা কিসের উপর নির্ভর করতেছে? আমি হাঁটলাম, অর্থাৎ আমি হাঁটতেছি, আমি গতিশীল, কিন্তু কার সাপেক্ষে? নিশ্চয়ই এখানে যদি কোনো একটা বস্তু দাঁড়ানো অবস্থায় থাকে, তাহলে সেই বস্তুটার সাপেক্ষে আমি গতিশীল। এই যে দাঁড়ানো যে বস্তুটার সাপেক্ষে গতিশীল, সেই বস্তুটাকে আমরা বলতেছি প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামো একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক হয়ে থাকতে পারে। কোনো বস্তুর গতি বর্ণনার জন্য ত্রিমাত্রিক স্থানে যে সুনির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করা হয় এবং যার সাপেক্ষে বস্তুটির গতি বর্ণনা করা হয়, তাকে প্রসঙ্গ কাঠামো বলে থাকে। এই প্রসঙ্গ কাঠামো আবার একমাত্রিক প্রসঙ্গ কাঠামো হতে পারে। একমাত্রিক প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে আমরা কল্পনা করতে পারি, একটা বল যদি আমরা এখানে এক্স অক্ষ মনে করলাম, এটা এক্স অক্ষ, একটা বলকে আমরা এক্স অক্ষ বরাবর যদি গতিতে দেই, যদি মনে করলাম বস্তুটা এই বিন্দুতে ও এক্স বরাবর এই বিন্দুতে আসলো, তাহলে এই যে বস্তুটা একটি অক্ষ বরাবর আসলো, এটাকে আমরা একমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলতে পারি। তদ্রূপ আমরা দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে আসতে পারি। দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো যদি আমরা কল্পনা করি, তাহলে দেখা যাবে যে এই দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো যে বস্তুর বিভিন্ন কণার অবস্থান দুইটি স্থানাঙ্ক দ্বারা প্রকাশ করা, তাকে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলা হয়। আমরা যদি এটা চিন্তা করি, যে আমরা যদি এই বলটার ক্ষেত্রে চিন্তা করি, এই বলটা যদি যদি মাঠের মধ্যে অবস্থান করে, এই মাঠের মধ্যে যদি বলটা অবস্থান করে, তাহলে কি হচ্ছে? বললাম এটা মাঠের মধ্যে বলটা এই এখানে অবস্থান করতেছে, এইটা হলো এই বিন্দু। তাহলে এই বিন্দুতে অবস্থান করতেছে, তাহলে যে এই ওয়াই অক্ষের যদি আমরা সমান্তরাল বা এক্স অক্ষের উপর লম্ব রাখি, আবার এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের উপর যদি আমরা লম্ব আঁকি, তাহলে যে বস্তুটা দ্বিমাত্রিক অবস্থান হলো, এটা হলো বস্তুর দ্বিমাত্রিক অবস্থান। অর্থাৎ এই যখন বস্তুটি দুইটি মাত্রা থাকবে, অর্থাৎ দুইটি দিক থাকবে, যে অবস্থান করবে তাকে বস্তুটা আমরা দ্বিমাত্রিক অবস্থান বলতে। যে বস্তু বিভিন্ন কণার অবস্থা দুইটি স্থান, আমরা এর আগে নিশ্চয়ই তোমরা এর আগে ক্লাসে তোমরা স্কুল লেভেলে পড়ে আসছো, যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ বা জেড অক্ষ। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটো অক্ষ থাকলে তাহলে বস্তু দুটি স্থানাঙ্ক নির্দেশ করবে, সেক্ষেত্রে বস্তু দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলে। এরপর আসতেছে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো তিনটি অক্ষ মিলে যে কাঠামো তৈরি হয়, তিনটি অক্ষ মিলে যে কাঠামো তৈরি হয়, তার নাম ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলে। কোন একটি বস্তুর অবস্থা বিভিন্ন কণা এই কাঠামো অবস্থান করলে বস্তুটিকে ত্রিমাত্রিক বস্তু বলে। আমি আবার বলতেছি,
তিনটি অক্ষ মিলে যে কাঠামো তৈরি হয় তার নাম ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলে। কোনো একটি বস্তুর বিভিন্ন কণা এই কাঠামো অবস্থান করলে বস্তুটিকে ত্রিমাত্রিক বস্তু বলে। এরকম আমরা যদি একটি যে এই ক্ষেত্রে যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এটা একটা তার নমুনা। তাই এখন আমরা যদি তোমাদের একটা বাস্তব উদাহরণ যদি দিতে চাই আমি, তাহলে বাস্তব উদাহরণটা এরকম হতে পারে, তুমি যে পড়ার ঘর আছে, তোমার পড়ার ঘরের মধ্যে যদি তুমি লাইট যে জ্বলন্ত অবস্থায় আছে, লাইটটার কথা যদি চিন্তা করো, তাহলে পড়ার ঘরের যে কর্নারগুলো আছে, তাহলে লাইটটাও যদি আমরা জেড অক্ষ ধরি, একটা এক্স অক্ষ আসতেছে, একটা ওয়াই অক্ষ আসতেছে, তাহলে এটা হলো ত্রিমাত্রিক একটা প্রসঙ্গ কাঠামোর সুন্দর একটা উদাহরণ। নিশ্চিত তোমরা এই উদাহরণটা আশা করি বুঝেছ। তাই এখন ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর পরবর্তীতে আমরা আসতেছি জড় প্রসঙ্গ কাঠামো। জড় শব্দটা দিয়ে কি বোঝাচ্ছে? স্থির। আমি স্থির অবস্থায় দাঁড়ায় আছি, অর্থাৎ নড়াচড়া করতেছি না, এই জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে জড় প্রসঙ্গ কাঠামো সাধারণত আমরা যে প্রসঙ্গ কাঠামো কোনো ধরনের ত্বরণ বা মন্দন থাকে না, অর্থাৎ ত্বরণও নাই আবার মন্দনও নাই, অর্থাৎ যে প্রসঙ্গ কাঠামো স্থির বা সমবেগী গতিশীল, সেই প্রসঙ্গ কাঠামোকে জড় প্রসঙ্গ কাঠামো বলে। একটা উদাহরণ সুন্দরভাবে আমরা বলতে পারি, আমরা যদি ট্রেনে বসে আছি, ট্রেনটা যখন প্রথমে যাত্রা শুরু করবে আমরা পিছনের দিকে হেলে যাব, অর্থাৎ ট্রেন যখন যাত্রা শুরু করলো, ট্রেন তার একটা গতি নিয়ে সামনের দিকে অবস্থান করলো, কিন্তু আমি নিজে ট্রেনের আসনে বসে থাকার কারণে আমার অবস্থানটা জড় হওয়ার কারণে আমি পিছনের দিকে হেলে দিই। তাই এখন এইরকম যদি আমরা একটা এই চলন্ত ট্রেনের মধ্যে যদি আমরা আবার বসে থাকি, তাহলে কি হবে? তাহলে আমাদের অবস্থানটা আমাদের এই জড় ট্রেনের সাপেক্ষে আমাদের অবস্থানটা জড় প্রসঙ্গ কাঠামো। কিন্তু ট্রেনটা আবার কি? ট্রেনটার একটা গতি আছে, ট্রেনটা আবার কিন্তু জড় প্রসঙ্গ কাঠামো হবে না, ট্রেনটা কি হবে? অজড় প্রসঙ্গ কাঠামো। কারণ ট্রেনের একটা নিজস্ব গতি আছে, ট্রেন সামনের দিকে এগোচ্ছে, হয়তো নির্দিষ্ট ত্বরণও থাকতে পারে কিংবা মন্দনও থাকতে পারে, তাহলে ট্রেনটার একটা গতি থাকবে না, ট্রেনটা হলো একটা অজড় প্রসঙ্গ কাঠামো। আর ট্রেনের সাপেক্ষে আমার গতি যেটা, সেটা হলো জড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ত্বরণ বা মন্দন সহ গতিশীল প্রসঙ্গ কাঠামোকে অজড় প্রসঙ্গ কাঠামো বলে। ত্বরণ থাকতে পারে কিংবা মন্দনও থাকতে পারে, এই ত্বরণ মন্দন সহ গতিশীল যদি প্রসঙ্গ কাঠামো হয় তাহলে অজড় প্রসঙ্গ কাঠামো। এখন আমরা পরম গতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা এখন পরম গতি কি? পরম গতি প্রসঙ্গ বস্তুর যখন পরম স্থিতিতে থাকে তখন তার সাপেক্ষে অন্য কোনো বস্তু গতিশীল থাকে, তাকে পরম গতি বলে। প্রসঙ্গ বস্তুটি যখন আমি যেটা বলছিলাম আবার একটু বলে নেই, সেটা হলো প্রসঙ্গ বস্তুটি যখন পরম স্থিতিতে থাকে তখন তার সাপেক্ষে অন্য কোনো বস্তু গতিশীল থাকে, তাকে পরম গতি বলে। তাহলে আমরা যদি এখন আবার ট্রেনের কাছেই চলে যাই, যে ট্রেনটাকে প্রসঙ্গ বস্তুটি যখন মানে ট্রেনের সাপেক্ষে ট্রেনের পাশে যদি কোনো একটা গাছকে আমরা চিন্তা করি, গাছের কল্পনা করি, তাহলে ট্রেনের সাপেক্ষে গাছটির কি অবস্থান আসছে? ট্রেনটা একদিকে চলমান আসতেছে কিন্তু গাছটি স্থির থাকতেছে, তাহলে ট্রেনের সাপেক্ষে বস্তুটি স্থির। এই যে এই ট্রেনের সাপেক্ষে, চলন্ত ট্রেনের সাপেক্ষে যে গাছটি স্থিতি অবস্থায় আসতেছে, এটাকে আমরা পরম স্থিতি বলতে পারি। আর এই বস্তু যে ট্রেনটা গতিশীল থাকতেছে সেটাকে আমরা পরম গতি বলতে পারি। এই পরম গতির আরেকটা গতি আছে, সেটা হলো আপেক্ষিক গতি। দুটি বস্তু, মনে করো তুমি সাইকেলে আসতেছো কলেজে, আরেকজন তোমার সঙ্গে তোমার বন্ধু মোটরসাইকেলে কলেজে আসতেছে, তা দুইজনের গতি, দুটো গতি হচ্ছে, একজনের একটা সাইকেলের গতি আর একজনের একটা মোটরসাইকেলের গতি। তাহলে যে দুইজনের গতি মধ্যে পার্থক্য থাকতেছে, তাহলে একটি গতির সঙ্গে আরেকটি গতির যে পার্থক্য থাকতেছে, তাহলে এই দুই ধরনের গতি, দুটি চলমান বস্তুর একটি সাপেক্ষে অপরটির গতিকে আপেক্ষিক গতি বলে। অর্থাৎ তুমি সাইকেলও আসতেছো, তোমারও গতি আছে, আবার একজন মোটরসাইকেল আছে, তারও গতি আছে। তাহলে এই যে দুটি গতির মধ্যে চলমান গতি এবং একটির সঙ্গে আরেকটি গতি, এই যে তুলনা, এটাকে বস্তুকে আমরা আপেক্ষিক গতি বলি। প্রকৃতপক্ষে পৃথিবীতে কোনো বস্তুর গতির গতি না, সব গতিই আপেক্ষিক গতি। কারণ পৃথিবী প্রতিনিয়ত, পৃথিবী বলো, চন্দ্র, সূর্য সব প্রতিনিয়তই মুভ করছে, আমরা তার সঙ্গে মুভ করতেছি। তাতে কোনো গতি পরম গতি না, কোনো স্থিতি পরম স্থিতি না, সবই আপেক্ষিক গতি, সবই আপেক্ষিক স্থিতি। তো যাই হোক, আমরা এখন পরবর্তী বিষয়ে আলোচনা করছি পদার্থবিজ্ঞানের এই গতির যে অধ্যায়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাশি আছে, সেই রাশি কয়েকটি আলোচনা করতে যাচ্ছি। তো যাই হোক, এই রাশির মধ্যে প্রথম যে আসতেছে সরণ।
স্মরণ আসলে স্মরণ কি? আমি মুভ করতেছি এক জায়গা থেকে আরেক জায়গায় অতিক্রম করতেছি। এই যে অতিক্রম করলাম, জায়গা পরিবর্তন করলাম, এটা একটা স্মরণ। জায়গা পরিবর্তন করলাম অর্থাৎ একটা দিক, নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনকে বস্তুটি স্মরণ বলে। বস্তুটি স্মরণ বলে। আমরা যদি মনে করলাম যে একটা বস্তু নির্দিষ্ট দিক যদি নির্দিষ্ট হয় ও এক্স বরাবর, যদি বস্তুটি এই বিন্দুতে আসে, তাহলে এই যে বস্তুটি যে দূরত্ব অতিক্রম করলো, এই বস্তুটি স্মরণ হলো, একটা নির্দিষ্ট দিকে বস্তুটি স্মরণ হলো। স্মরণকে সাধারণত আমরা এক্স দিয়ে প্রকাশ করি, অনেক বই এক্স দিয়ে প্রকাশ করা হয় দ্রুতি। স্মরণের পর দ্রুতি। দ্রুতি হলো কি? বস্তু অতিক্রান্ত দূরত্ব ঠিকই আছে, কোনো গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তু দ্রুতি বলে। কোনো বস্তু একক সময়ে, যাই হোক, দ্রুতি কোনো আসলে দ্রুতির একটা বড় বিষয় হলো যদি কোনো নির্দিষ্ট কোনো দিক নেই, অর্থাৎ একটি বস্তু এক দিক থেকে আরেক জায়গা থেকে আরেক জায়গায় একক সময় যে দূরত্ব অতিক্রম করবে, সেটা কোন দিক হোক, সেই দিকে কোনো এখানে বাধ্যবাধকতা নেই, দুটি নির্দিষ্ট দিকে নেই। কিন্তু বেগের ক্ষেত্রে আমরা, বেগ পরবর্তীতে আসতেছি আমি, বেগের ক্ষেত্রে কিন্তু একটু নির্দিষ্ট দিক আছে। বেগ আমরা পরবর্তী আসতেছি। গড় দুটি, অর্থাৎ গড় শব্দটার অর্থ বলা হচ্ছে যে প্রথম এবং শেষ প্রথম এবং শেষ দুটা যে ফলাফল, তার আমরা যদি সমান ভাগে ভাগ করতে চাই, অর্থাৎ কোনো বস্তুকে কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্ব এবং মোট ব্যয়িত সময়ের ভাগফলকে গড়, মানে আমরা কত, যদি এক্স দূরত্ব অতিক্রম করতে টি সময় লাগে, তাহলে গড় দুটিকে যদি আমরা যদি ইউ ধরি, গড় দুটি এক্স সমান গড় ইউ সমান এক্স ডিভাইডেড টি, অর্থাৎ কোনো বস্তু অতিক্রান্ত মোট দূরত্ব এবং মোট ব্যয়িত সময়ের ভাগফলকে গড় দুটি বলে থাকি। তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি, তাহলে এই গড় তাৎক্ষণিক দ্রুতি হলো একেবারে যদি সময়টা হয় শূন্যের কাছাকাছি, অর্থাৎ এই টিটা যদি আমরা ডেল্টি ধরি এবং এটা যদি শূন্যের কাছাকাছি, অর্থাৎ অতি ক্ষুদ্র সময়ে যদি কোনো বস্তু দ্রুতি হয়ে থাকে, সেটাকে আমরা সাধারণত তাৎক্ষণিক দ্রুতি বলে থাকি। সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সঙ্গে বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক আমরা দ্রুতি বলে থাকি। বেগ বা তাৎক্ষণিক বেগ, একটু আগে বলছিলাম যে বেগের ক্ষেত্রে নির্দিষ্ট একটি দিক থাকবে, অর্থাৎ আমরা সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বস্তুর সরণের হারকে বেগ বা তাৎক্ষণিক বেগ বলে থাকি। দেখ, আজকে এই বেগ পর্যন্ত আলোচনা করলাম, এই তাৎক্ষণিক বেগ পর্যন্ত। নিশ্চয়ই তোমরা বাসায় থেকে ভালোভাবে লেখাপড়া করবা এবং আমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখবা, নিজে বই পড়বা এবং সময়টাকে সুন্দরভাবে ইউজ করবা। আগামী দিন তোমাদের ভালো হোক, সুন্দর হোক, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।